যে মানুষের মধ্যে তার মানসিক চেতনার তিনটি স্তর রয়েছে। একটা হচ্ছে সচেতন স্তর, একটা হচ্ছে প্রাক সচেতন স্তর, আর অন্যটি হচ্ছে অচেতন স্তর। এই তিনটি স্তরে ব্যক্তির বিভিন্ন ধরনের যে বিকাশগুলো সেইগুলো ঘটে থাকে। তো ফ্রয়েড এই বিকাশগুলোকে এই তিনটি স্তরে ভাগ করার পরে তিনি তার যৌন মানসিক যে বিকাশ সেই বিকাশকে কয়েকটি ক্রমে ভাগ করেছেন। এই ক্রমগুলোকে আমরা সাধারণত তিনটি স্তরে ভাগ করতে পারি। এই তিনটি স্তর কি কি? না, প্রথম হচ্ছে শৈশবকাল, প্রসূতিকাল এবং বয়ঃসন্ধিকাল। এই তিনটি স্তরে আমরা ভাগ করতে পারি এবং পরবর্তীকালে এই শৈশবকালকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ তিনটি ভাগে ভাগ করতে পারি: মৌখিক পর্যায়, পায়ু পর্যায় এবং লৈঙ্গিক পর্যায়। এই তিনটি স্তর মিলিয়ে বা এই তিনটি কাল মিলিয়ে মোট ফ্রয়েড 5টি স্তরে ভাগ করেছেন। একটা হচ্ছে মৌখিক পর্যায়, 2 নম্বর হচ্ছে পায়ু পর্যায়, 3 নম্বর হচ্ছে লৈঙ্গিক পর্যায়, 4 নম্বর হচ্ছে প্রসূতিকাল এবং 5 নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই 5টা স্তরে ভাগ করেছেন। এখন দেখা যাচ্ছে এই স্তরগুলোর মধ্যে যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, এই ঘনিষ্ঠতার মূলে রয়েছে কিন্তু লিবিডো। আমরা লিবিডোর নাম সবাই প্রায় শুনেছি। এই লিবিডো জিনিসটা কি? এই লিবিডো হচ্ছে কি না, লিবিডো হচ্ছে বংশরক্ষামূলক কার্যকলাপ, যেটা কাম প্রবৃত্তির অন্তর্ভুক্ত। ফ্রয়েড এই কাম প্রবৃত্তিকেই কিন্তু লিবিডো বলেছেন। এবং বৃহৎ অর্থে কি বলেছেন না, বৃহৎ অর্থে তিনি যে কাম ভাব বা যৌন আকাঙ্ক্ষার কথা বলেছেন, এবং তিনি সমস্ত রকমের যে ভালোবাসা, অর্থাৎ পিতামাতার যে সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের যে ভালোবাসা, বন্ধুপ্রীতি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিন্তু তিনি লিবিডোর অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ লিবিডোকে দুটো অর্থে তিনি ভাগ করেছেন, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। এবং তিনি বলেছেন যে সমস্ত রকম ক্রিয়াকলাপের মূলেই কিন্তু রয়েছে লিবিডো। তো এখন আসি, আমরা প্রথম স্তর পড়ছিলাম। প্রথম হচ্ছে শৈশবকাল, যেটার ব্যাপ্তি হচ্ছে মোটামুটিভাবে জন্ম থেকে 6 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। জন্ম থেকে 6 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে এই শৈশবকাল। জন্মের পর মুহূর্ত থেকেই আমাদের কিন্তু লিবিডোর পথ চলা শুরু হয়। আমরা আগে যখন পেঁয়াজে পড়ছিলাম গতদিন, সে পেঁয়াজের তত্ত্বেও আমরা জেনেছিলাম যে প্রথম থেকেই কিন্তু, অর্থাৎ জন্মের পর মুহূর্ত থেকেই কিন্তু মানুষ বা ব্যক্তি বা শিশু কাজ করতে শুরু করে। তাই ফ্রয়েড বলছেন জন্মের পর থেকেই লিবিডোর কিন্তু পথ চলা শুরু হয়। এই লিবিডো নানা বিচিত্র পথে পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে সচেষ্ট হয়। শিশুর যে এই ব্যক্তির যে ক্রিয়াকলাপ, এই ক্রিয়াকলাপকে আমরা সাধারণত 3টি স্তরে ভাগ করেছিলাম। জেনেছি আগে কি 3টি স্তর ছিল না, প্রথমটা ছিল মৌখিক পর্যায়, 2 নম্বরটা ছিল পায়ু পর্যায়, 3 নম্বরটা ছিল লৈঙ্গিক পর্যায়। এই 3টি পর্যায়ের মধ্য দিয়ে কিন্তু শৈশবকালের যে লিবিডো, সেই লিবিডো কিন্তু এগিয়ে চলে। এই স্তরকে প্রথম বলছে কি না, মৌখিক রতি পর্যায়। প্রথম যে স্তর অর্থাৎ মৌখিক পর্যায়, যেটাকে বলছে মৌখিক রতি পর্যায়, এর ব্যাপ্তিকাল মোটামুটিভাবে 0 থেকে, অর্থাৎ জন্মের পর থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে। এই সময় শিশুরা কি করে? আঙুল চোষা, কামড়ানো, চিবানো, এই বিষয়গুলোর মাধ্যমে তার কিন্তু লিবিডো পরিতৃপ্ত করার চেষ্টা করে। এবং এই পর্যায়ের শেষের যে স্তর, এই স্তরকে কি বলছে যে মৌখিক ঘর্ষণমূলক পর্যায়। এই পর্যায়ে কি করে না, এই পর্যায়ে শিশুরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুঁড়ে দিয়ে ভাঙার চেষ্টা করে, জিনিসপত্রগুলো নষ্ট করে। এর মাধ্যমে কিন্তু তারা তাদের যে লিবিডো, তাদের সেই লিবিডো পরিতৃপ্তি খুঁজে পায়। অর্থাৎ এই মৌখিক পর্যায়কে আমরা আবার দুটো স্তরে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না মৌখিক রতি পর্যায়, 2 নম্বরটা হচ্ছে মৌখিক ঘর্ষণমূলক পর্যায়। তো এই দুটো স্তরের মধ্য দিয়ে কিন্তু মৌখিক পর্যায় প্রকাশ পায়। 3 নম্বর আসি,
যে পায়ু পর্যায়, 3 নাম্বার নয়, সরি 2 নাম্বার, পায়ু পর্যায়। পায়ু পর্যায়ের ব্যাপ্তি মোটামুটিভাবে 1 থেকে 3 বছরের মধ্যে হয়ে থাকে। আমরা জানি যে শৈশবকাল জন্ম থেকে 6 বছর, তার মধ্যে পায়ু পর্যায় হচ্ছে 1 থেকে 3 বছরের মধ্যে হয়ে থাকে। এই পায়ু পর্যায়ে কি হয় না, লিবিডো মুখ থেকে পায়ু প্রদেশে গিয়ে আশ্রয় নেয়। তো লিবিডোর এখানে স্থান পরিবর্তন হচ্ছে, মুখ থেকে পায়ু প্রদেশে গিয়ে আশ্রয় নেওয়া। তো এই পায়ু প্রদেশের আশ্রয় নেওয়ার পরে কি করে না, পায়ুদের সঞ্চালনের মাধ্যমে শিশু কিন্তু তার লিবিডো পরিতৃপ্তি হয়। এই সময় শিশুরা কি করে না, মল নিষ্কাশন করে, মল সংরক্ষণ করে লিবিডোর তৃপ্তি পায়। এবং ফ্রয়েড বলছেন এই যে মল সংরক্ষণ, অর্থাৎ শিশু যখন মল নিষ্কাশন করছে বা মল সংরক্ষণ করছে, তখন সেই মলের দ্বারা কিন্তু সে বিভিন্ন কার্যকলাপ করার চেষ্টা করছে। এই সময় ফ্রয়েড বলছেন যে ব্যক্তিগত জীবনে, অর্থাৎ পরবর্তী জীবনে ব্যক্তির যে বিভিন্ন পার্সোনালিটি, সেই পার্সোনালিটি প্রকাশ পায় কিন্তু এই মল নিষ্কাশন বা সংরক্ষণের মাধ্যমে। যদি দেখা যায় যে কোনো শিশু মল নিষ্কাশনে কোনো শঙ্কাবোধ না করেই মল নিষ্কাশন সঞ্চারণ করছে এবং সেখান থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে তার সরলতা প্রকাশ পায়। আবার দেখা যায় যদি কোনো শিশু ওই মল নিষ্কাশন বা সঞ্চারণের মাধ্যমে সেই মল আটকে রাখে, মলকে বিভিন্ন রকম কার্যকলাপে লাগায়, তখন দেখা যায় পরবর্তীকালে, অর্থাৎ শিশু বড় হয়ে কিন্তু কৃপণতা হওয়ার প্রবণতা কিন্তু তার বেড়ে যায়। তো এই মৌখিক পর্যায়ের পর যে পায়ু পর্যায়, এই পায়ু পর্যায়ে লিবিডোর কিন্তু সংবন্ধন থেকে সৃষ্টি হয়। এই সংবন্ধন কি আমরা একটু পরে পড়ব বা জানবো। এই পায়ু পর্যায়ের পরে যেটা 3 নাম্বার পর্যায়ের কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে লৈঙ্গিক পর্যায়। শৈশবকালের যে লৈঙ্গিক পর্যায়, এই লৈঙ্গিক পর্যায় কিন্তু মোটামুটিভাবে 3 থেকে 6 বছরের মধ্যে হয়ে থাকে। তবে ফ্রয়েড বলছেন কি না, এই যে লৈঙ্গিক পর্যায়, এটা কিন্তু 6 বছরে সীমাবদ্ধ না থেকে পরবর্তী জীবনেও এগিয়ে যেতে পারে। তো এই লৈঙ্গিক পর্যায়কে 1 থেকে 6 বছর, সরি 3 থেকে 6 বছর, এই সময় কি করে না, শিশু যৌন ইন্দ্রিয়ের যে সুখদান, সে তার ক্ষমতা আবিষ্কার করতে থাকে। প্রথম দিকে কি করে, প্রথম দিকে শিশু নিজের যে দৈহিক সুখানুভূতি, সেই সুখানুভূতি অনুভব করে। এই স্তরকে, অর্থাৎ লৈঙ্গিক পর্যায়কে ফ্রয়েড কি করছে না, 3টি স্তরে ভাগ করেছেন। কি বলছেন না, প্রথমটা হচ্ছে আত্মরতি, যে বা যাকে আমরা নার্সিসিজম বলি। 2 নম্বর হচ্ছে সমরতি, বা যাকে হোমোসেক্সুয়ালিটি বলি। এবং 3 নম্বরটা হচ্ছে বিষমরতি বা হেটারোসেক্সুয়ালিটি আমরা বলি। এই স্তরকে আমরা কিন্তু ফ্যালিক স্টেজও বলতে পারি। এই লৈঙ্গিক পর্যায়কে আমরা ফ্যালিক স্টেজও বলতে পারি। কেন না, এই সময় একটি শিশু ছেলে না মেয়ে সেই বিষয়টা কিন্তু বুঝতে শিখে। এই স্তরে শিশু ছেলে না মেয়ে সেই বিষয়টা বুঝতে শিখে। এই স্তরকে আমরা কিন্তু ফ্যালিক স্টেজও বলতে পারি। তো প্রথমে আসি আত্মরতি, বা যাকে আমরা নার্সিসিজম বলছি। এই নার্সিসিজমের প্রথম দিকে কি করে না, লিবিডোর আসক্তি কিন্তু দেহের সুখানুভূতির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। এই সীমাবদ্ধ তখন তার শতরতিতে শুরু হতে থাকে এবং সেখানে নিজের দৈহিক সুখভোগ, সেটা কিন্তু শিশুর ক্ষেত্রে কাম্য হয়ে থাকে। এই বিষয়টাকে বলছে নার্সিসিজম। এই সময় শিশু নিজেকে ভালোবাসতে শেখে এবং নিজের ধারে পাশের বস্তুকেও ভালোবাসতে শিখে। এই বিষয়টাকে বলছে কি না, আত্মরতি। 2 নম্বর আসি যে সমরতি। সমরতিটা কি না, সমরতি বলছে এই সময় শিশু কি করে না, এই সময় শিশু, সমরতিতে কি বলছে না, এই সময় শিশু নিজের, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে মিলামেশার মাধ্যমে কিন্তু তার লিবিডো পরিতৃপ্তি করে। এই সমরতির সময়তে দেখা যায় কি না, শিশুদের বা ছেলে মেয়েদের, ছেলেদের ছেলে বন্ধু হয়ে থাকে এবং মেয়েদের কিন্তু এই সময় মেয়ে বন্ধু হয়ে থাকে। তো এই স্টেজটাকে আমরা বলছি সমরতি। আবার 3 নম্বরে আসি। 3 নম্বর বলছে বিষমরতি। বিষমরতি কি না, এই সময় শিশুরা কি না বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট বোধ করে এবং এই সময় কি দেখা যায়, এই সময় দেখা যায় ছেলেদের মেয়ে বন্ধু হয়ে থাকে এবং মেয়েদের ছেলে বন্ধু হয়ে থাকে। এই বিষয়টাকে বলছে কি
না লৈঙ্গিক পর্যায়। তাহলে আমরা জানলাম লৈঙ্গিক পর্যায়ে 3টি স্তর। এই 3টি স্তরে কিন্তু আমাদের লিবিডো কিন্তু কাজ করছে এবং এই লৈঙ্গিক পর্যায়ে আত্মরতি, সমরতি এবং বিষমরতি পর্যায়ে অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ যে ঘটছে সেই বিকাশ কিন্তু একটা নিজের সত্তায় কেন্দ্রীভূত থাকছে এবং পরবর্তীকালে কি হচ্ছে, এই যে লিবিডোর যে সংবন্ধন বা প্রত্যাবৃত্তি, এই প্রত্যাবর্তী ঘটছে আত্মকেন্দ্রিক না হয়ে অর্থাৎ অহংকে ছেড়ে, অর্থাৎ নিজকে ছেড়ে কিন্তু অন্য বা বাইরের বিষয়ের প্রতি আকৃষ্ট বোধ করছে। এই বিষয়টাকে বলছে কিন্তু কমপ্লেক্স। তাহলে আরেকবার বলি কমপ্লেক্স জিনিসটা কি না, কমপ্লেক্স বলছে যে লিবিডোর যে আসক্তি, এই আসক্তি তৃতীয় স্তরে অর্থাৎ কি না লৈঙ্গিক পর্যায়ে গিয়ে নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে কি করছে, অহংকে ছেড়ে বাইরে গিয়ে আশ্রয় নিচ্ছে। এই যে বাইরে গিয়ে অহংয়ের সংযুক্তি বা বিযুক্তি ঘটছে, এই সংযুক্তি বা বিযুক্তিকে কিন্তু বলছে কি না কমপ্লেক্স। এই কমপ্লেক্স আমরা জানি যে ফ্রয়েডের মতে কমপ্লেক্স দু ধরনের হয়ে থাকে। কি কি কমপ্লেক্স? একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, 2 নম্বর হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এই ইডিপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্স এটা আমরা সবাই শুনেছি এবং জেনেছি। 1899 খ্রিস্টাব্দে ফ্রয়েড কি করছেন, যে ফ্রয়েড ইডিপাস কমপ্লেক্সের কথা কিন্তু বলছেন। এই ইডিপাস কমপ্লেক্সের কথা যখন ফ্রয়েড বলছেন, এই ইডিপাস কমপ্লেক্স কি না, ইডিপাস কমপ্লেক্সে ফ্রয়েড বলছেন যে এই সময় ছেলেদের ছেলে বন্ধু এবং মেয়েদের মেয়ে বন্ধু কিন্তু হয়ে থাকে। সরি, ভুল বললাম। এই সময় ছেলে শিশু মায়ের প্রতি আসক্তি এবং বাবাকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করা। এই সময় অর্থাৎ ইডিপাস কমপ্লেক্সে ছেলে শিশুর মায়ের প্রতি আসক্তি এবং বাবাকে প্রতিদ্বন্দ্বী মনে করা। এবং পরবর্তীকালে ফ্রয়েড এবং তার বন্ধু বা তার সহযোগী জং অর্থাৎ কার্ল জং 1919 খ্রিস্টাব্দে আবার একটা কমপ্লেক্সের প্রত্যাবর্তন করেছেন বা প্রবর্তন করেছেন, তাকেই বলছে ইলেকট্রা কমপ্লেক্স। এই ইলেকট্রা কমপ্লেক্স কি না, আমরা ইডিপাস কমপ্লেক্সে জানলাম কি ছেলে শিশু মায়ের প্রতি আসক্তি এবং বাবাকে প্রতিদ্বন্দ্বী মনে করা, এবং ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে মেয়েদের বাবার প্রতি আসক্তি এবং মাকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করা। এই দুটো কমপ্লেক্সের মাধ্যমে কিন্তু তাদের যে জীবন অর্থাৎ তাদের যে লিবিডো, সেই লিবিডোর কিন্তু আত্মপ্রকাশ বা আত্মতৃপ্তি ঘটতে থাকে। এই লৈঙ্গিক স্তরে এসে লিবিডোর যে স্বাভাবিক অগ্রগমন, এই অগ্রগমন কিন্তু তারা খুঁজে পায় এবং এই সময় থেকে শুরু করে তাদের স্বাভাবিক এবং সহজ বিকাশ ঘটতে থাকে। এই ইডিপাস কমপ্লেক্স থেকে জন্ম নেয় শিশুর আধিসত্তা বা যাকে আমরা সুপার ইগো বলে জানি। এই সুপার ইগো জিনিসটা কি আমরা পরবর্তীকালে জানব। তাহলে এই এখন জানলাম কি না ফ্রয়েডীয় যে তত্ত্ব বা ক্রমবিকাশের তত্ত্ব, এই তত্ত্বের যে শৈশবকাল, এই শৈশবকাল অর্থাৎ তার ব্যাপ্তি হচ্ছে জন্ম থেকে 6 বছর। এই 6 বছর বয়সকে আমরা 3টি স্তরে ভাগ করতে পারি, মৌখিক পর্যায়, পায়ু পর্যায়, লৈঙ্গিক পর্যায়। এই মৌখিক পর্যায়কে 2 ধরনের বলা হয়ে থাকে। একটা হচ্ছে মৌখিক রতি পর্যায়, দ্বিতীয়ত হচ্ছে মৌখিক ঘর্ষণমূলক পর্যায়। এরপরে আসি পায়ু পর্যায় এবং লৈঙ্গিক পর্যায়। লৈঙ্গিক পর্যায়কে আমরা জানি 3টি ভাগে ভাগ করা হয়, আত্মরতি, সমরতি, বিষমরতি। এবং পরবর্তীকালে যখন অহংকে ছেড়ে অর্থাৎ নিজকে ছেড়ে বাইরের বিষয়ের প্রতি আকৃষ্ট হয় তখন তাকে কমপ্লেক্স বলছে। সেই কমপ্লেক্সকে আমরা জানি 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এই ইডিপাস কমপ্লেক্স দিয়েছিল 1899 খ্রিস্টাব্দে ফ্রয়েড এবং ইলেকট্রা কমপ্লেক্স দিয়েছিল কি ফ্রয়েড এবং কার্ল জং 1919 খ্রিস্টাব্দে। এরপরে আসি দ্বিতীয় স্তর, যেটাকে বলছে প্রসূপ্তিকাল। এই প্রসূপ্তিকালের ব্যাপ্তি কতটা না 6 বছরের পর থেকে হয়ে থাকে। প্রসূপ্তিকালের ব্যাপ্তি 6 বছরের পর থেকে হয়ে থাকে কৈশোরকাল পর্যন্ত। 6 বছরের পর থেকে কৈশোরকাল পর্যন্ত এর ব্যাপ্তি কিন্তু হয়ে থাকে।
এই প্রসূতিকালে কি বলছে না, শৈশবের পর যৌনতার ক্ষেত্রে কিন্তু প্রসূতি আসে। শৈশবের পর যৌনতার ক্ষেত্রে কিন্তু প্রসূতি আসে। এই যে প্রসূতি, এই সময়কাল কিন্তু যৌবনাগমন পর্যন্ত অর্থাৎ কৈশোর বয়স পর্যন্ত কিন্তু ঘটে থাকে। এই সময় শিশু কি করে না, এই সময় শিশু যৌন প্রবৃত্তির কোনো বাহ্যিক প্রকাশ ঘটায় না এবং প্রসূতিকালে শিশুর শৈশবকালীন যে যৌন প্রবৃত্তিগুলো সেইগুলো কিন্তু সম্পূর্ণ অজ্ঞাত সারে প্রকাশিত হয় এবং তাদের যে আচরণ সেই আচরণগুলো বহুভাবে বহু কাঙ্ক্ষিত আচরণগুলো অবচেতন মনে গিয়ে অবধারণ করে বা আচরণ গ্রহণ করে। তো এই প্রসূতি স্তরে শিশু কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু প্রকাশ ঘটায় না, অর্থাৎ শৈশবকালে যে 3টি পর্যায়ের কথা আমরা জানলাম সেই 3টি পর্যায়ের কথা কোনো প্রকাশ পায় না। আচ্ছা, এরপরে আসি যেটা লাস্ট স্তরের কথা বলছে। লাস্ট স্তর হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকাল এটা হচ্ছে প্রসূতিকালের পরে আসে, অর্থাৎ কৈশোর বয়সের পর থেকে শিশুর মধ্যে কিন্তু বয়ঃসন্ধিকাল শুরু হয়। এই সময় কি করে না, শৈশবকালের শেষে যে লিবিডো লৈঙ্গিক স্তরে এসে পৌঁছেছিল সেই লিবিডোর পরিণতি এবং সংগঠন সম্পূর্ণ হয় যৌবনাগমন স্তরে বা বয়ঃসন্ধিকালে এসে। এই স্তরে লিবিডোর যে অস্বাভাবিক অবস্থাগুলো, এই অবস্থাগুলো ত্যাগ করে তার লিবিডো কিন্তু আশ্রয় নিচ্ছে জননেন্দ্রিয় স্তরে বা জেনিটাল স্তরে। তাই এই স্তরকে জেনিটাল স্তর বা উপস্থ স্তরও বলা হয়ে থাকে। তো ফ্রয়েডের যে পুনরাবৃত্তি স্তর, এই যৌবনাগমের যে শৈশবের পুনরাবৃত্তি, এই বিষয়টা অনেকের ক্ষেত্রে অর্থাৎ অনেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে। অর্থাৎ ব্যক্তি বা শিশু শৈশবে যে যে আচরণগুলো করে যৌবনাগমনে এসে অর্থাৎ বয়ঃসন্ধিকালে এসে সেই ধরনের আচরণগুলো অনেকাংশে করতে পারে বা অনেকাংশে করে। এই স্তরে লিবিডোর অগ্রগতি যদি স্বাভাবিক পথে বা স্বাভাবিক চলার পথে গিয়ে আটকে যায় তাহলে কি হয় না, সেই লিবিডো স্বাভাবিক চলার পথে আটকে গেলে তাদের যে যৌন প্রবৃত্তি প্রক্ষমূলক কেন্দ্র, সেই কেন্দ্রে আটকে পড়াকে আমরা সংবন্ধন বলি। তাহলে সংবন্ধন জিনিসটা কি না, সংবন্ধন বলছে লিবিডো একই স্তরে বা একই দিকে এগিয়ে যাচ্ছে স্বাভাবিক অগ্রগতির পথে এবং সেইখানে যদি ব্যাহত হয় অর্থাৎ যৌন প্রবৃত্তিমূলক ও প্রক্ষমূলক কেন্দ্রে যদি লিবিডো আটকে পড়ে তাহলে আমরা তাকে কি বলবো না, সংবন্ধন। এই লিবিডোর সংবন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যক্তির যে ব্যক্তিসত্তা সেগুলো বিশেষভাবে প্রভাবিত হতে পারে। অর্থাৎ কি না, ব্যক্তির সম্পূর্ণ লিবিডোটি কোন স্থানে সংবন্ধিত হয়েছে সেটা আগে জানা প্রয়োজন। জানার পরে কি না, যে অংশে লিবিডোটো এগিয়ে চলছে তার গতি বা দুর্বল ধারা বা দুর্বলতা ক্ষীণ হতে থাকে এবং এই বিভাগীয় স্তরে এসে শিশুর যে ব্যক্তিত্বের পরিণতি, মানসিক সংগঠনের পরিণতি দুর্বল হয়ে পড়ে এবং ভবিষ্যৎ জন্মকে বা ভবিষ্যৎ জীবনকে দুর্বল ও অসম্পূর্ণ করে তোলে। এছাড়া কি করে না, লিবিডো যখন বাধাপ্রাপ্ত হয়ে সামনের দিকে চলছে না, অর্থাৎ কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, যৌন প্রবৃত্তিমূলক এবং প্রক্ষমূলক কেন্দ্রে গিয়ে যদি আটকে যাচ্ছে, আটকে গিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে লিবিডো সামনের দিকে চলা না শুরু করে আবার পেছনের দিকে কিন্তু ফিরে আসছে। একে কি বলছে না, একে বলছে লিবিডোর প্রত্যাবর্তী। এই লিবিডোর প্রত্যাবৃত্তির ক্ষেত্রে কি ঘটছে না, লিবিডোর যে পুরনো শৈশবকালীন অবস্থা, এই যে শৈশবকালীন অবস্থাগুলো ফিরে নিয়ে আশ্রয় নেয়। শৈশবকালীন অবস্থাতে লিবিডো কিন্তু আবার ফিরে আসে এবং লিবিডোর প্রত্যাবর্তর ক্ষেত্রে ব্যক্তি তার আশু সমস্যার সমাধানের জন্য কিন্তু সেই শৈশবকেই বেছে নেয়। এই শৈশবকে বেছে নেওয়ার ফলে কি হয় না, শৈশবকে বেছে নেওয়ার ফলে তার যে সম্পূর্ণ যৌনধর্মী ক্রিয়াকলাপ, কর্মপ্রচেষ্টা, এইগুলো কিন্তু তার যে বয়ঃসন্ধিকালে ঘটার কথা সেই বয়ঃসন্ধিকালে না ঘটে শৈশবের বিষয়গুলো ঘটতে থাকে এবং সেই বিষয়টাকে তারা কিন্তু বয়ঃসন্ধিক্ষণের দুর্বলতা বলে ভুল করেন। ফলে ওই ধরনের ব্যক্তিরা কি করে না, একটু হীনমন্যতায় ভুগতে থাকে
এই সব ব্যক্তিদের ক্ষেত্রে যে বিকাশ, সেই বিকাশ কিন্তু অনেকাংশে বিঘ্নিত হয় বলে ফ্রয়েড মনে করেন। তো এই যে পিছনের দিকে শুরু হচ্ছে বা পিছনের দিকে চলছে লিবিডো, যাকে আমরা লিবিডোর প্রত্যাবর্তন বলছি, এই প্রত্যাবর্তনের ফলে কি হয় না, লিবিডো একদিক থেকে অন্য দিকে অর্থাৎ আবার আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। অর্থাৎ অহংকে ছেড়ে যখন বাইরের বিষয়ের প্রতি আকৃষ্ট বোধ করছিল, যেটাকে আমরা কমপ্লেক্স বলছিলাম, সেই কমপ্লেক্সকে ছেড়ে কিন্তু আবার নিজ বিষয়ের প্রতি কিন্তু আকৃষ্ট বোধ করে। এই আকৃষ্ট বোধের ফলে কি হয় না, শিশু নিজেকে তখন কি করে না, বহির্জগৎ থেকে নিজেকে সরিয়ে নেয় এবং তাদের কল্পনা জগতের নিজেকে বিচরণ করে। এই কল্পনা জগতে যখন বিচরণ করছে, তখন বাস্তবের যে কঠিন আঘাত, সেই আঘাতে কিন্তু শিশু একদম বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত হয়ে কি হয় না, মানসিক কষ্টে বা মানসিকভাবে আক্রান্ত হয়ে থাকে শিশু। এই সময় এই চরম পরিণতির ক্ষেত্রে শিশু বা ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হয় না, যৌন মানসিক যে বিকাশ, সেই বিকাশ কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে যায়। এই বিষয়টা বলছে বয়ঃসন্ধিকাল। তো আমরা জানলাম কি না, ফ্রয়েডীয় যে তত্ত্ব অর্থাৎ যৌন মানসিক বিকাশের যে তত্ত্ব বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে আমরা প্রথমত তিনটি স্তরে ভাগ করেছিলাম। একটা হচ্ছে শৈশবকাল, প্রসূপ্তিকাল, বয়ঃসন্ধিকাল। শৈশবকালকে আমরা আবার ভাগ করছিলাম ক ভাগে না, 3 ভাগে ভাগ করছিলাম: মৌখিক পর্যায়, পায়ু পর্যায়, লৈঙ্গিক পর্যায় এবং প্রসূপ্তিকাল, বয়ঃসন্ধিকাল। এই টোটাল আমরা 5 ভাগে ভাগ করেছিলাম ফ্রয়েডীয় তত্ত্বকে। যেটা জানলাম, শৈশবকাল জন্ম থেকে 6 বছর, প্রসূপ্তিকাল 6 থেকে কৈশোরকাল পর্যন্ত এবং বয়ঃসন্ধিকাল কৈশোরকালের পরে বা যাকে আমরা বলছি বয়ঃসন্ধিকাল। তো এখন আসি, আমরা প্রথমে জেনেছিলাম কি না, ফ্রয়েডের যে মানসিক ক্রিয়ার স্তর, অর্থাৎ ফ্রয়েডের যে মানসিক রোগীর সঙ্গে কথাবার্তা, সেটা বাস্তবিক সমাজের ক্ষেত্রে বা বাস্তবিক সমাজে অসংলগ্ন এবং তাদের চরিত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, এটা ফ্রয়েড প্রথমেই বলেছিলেন। এই থেকে কিন্তু তার ফ্রয়েডীয় তত্ত্ব শুরু হয়েছিল। তো এই যে তত্ত্ব, এই তত্ত্ব তিনি 3টি স্তরে ভাগ করেছিলেন। অর্থাৎ মানসিক যে ক্রিয়ার স্তর, আমরা জানি এই মানসিক ক্রিয়ার স্তরকে তিনি 3টি স্তরে ভাগ করেছিলেন। এই 3টি স্তর কি কি ছিল? একটা হচ্ছে সচেতন স্তর, প্রাক সচেতন স্তর, অচেতন স্তর। এই 3টি স্তর আমরা জেনেছিলাম, কিন্তু বিষয়টা ততটা জানিনি। তো এই যে স্তরগুলো, প্রথমে আসি সচেতন স্তর। সচেতন স্তরে কি বলছে না, মনের যে চেতন স্তর, তার চিন্তাভাবনা, সেই সম্পর্কে ব্যক্তি সবসময় সচেতন থাকে। চেতন মন সর্বদা কি করে না, বাস্তবের সঙ্গে সংযোগ রক্ষা করে চলে। চেতন মন অচেতনের তুলনায় অনেক বড়, আয়তনে অনেক বড়। অর্থাৎ অচেতন মনের যে আয়তন, তার থেকে অনেক বেশি আয়তন হচ্ছে চেতন স্তরের আয়তন। তাছাড়া কি বলছে না, চেতন প্রক্রিয়ার একটি বড় অংশ অচেতন প্রক্রিয়ার প্রভাবে জন্ম লাভ করে। এই অবস্থিতি থেকে তার নিচে থাকে ঠিক প্রাক চেতন, অর্থাৎ উপরে সব থেকে উপরের স্তরকে বলছে চেতন স্তর, তার নিচের স্তরকে বলছে কি প্রাক চেতন স্তর, এবং তার নিচে যে অবস্থান করছে তাকে বলছে অচেতন স্তর। এই যে স্তরগুলো, এই স্তরগুলোর ক্ষেত্রে যে অবস্থিতি, সেই বিষয়টা কিন্তু কি বলছে, এটি সাধারণ অবস্থায় সচেতন এবং চিন্তার বাইরে অবস্থান করছে। এবং চেতন স্তর সবসময় কি করে না, বাস্তবের সঙ্গে সংযোগ রক্ষা করে চলে। এবং পরবর্তীকালে আসি যে প্রাকচেতন বা অর্ধচেতন স্তর। এই স্তরে কি হয় না, এই স্তরে শিশুর যে কামনা বাসনাগুলো, সেগুলো পরিতৃপ্ত যে করতে না পারে, সেগুলো সরাসরি গিয়ে আশ্রয় নেয় প্রাকচেতন স্তরে বা অর্ধচেতন স্তরে, এবং পরবর্তীকালে সেগুলো কিন্তু অচেতন স্তরে গিয়ে আশ্রয় নেয়। তো প্রাক চেতন স্তর কেন না, প্রাক চেতন স্তর বলছে আমরা বাস্তবের সঙ্গে যে সংযোগ রক্ষা করে যা কিছু শিখছি,
তার কিন্তু কিছু অংশ আমরা সঙ্গে সঙ্গে ভুলে যাই এবং দেখি পরবর্তীকালে মনে করার চেষ্টা করলে কিন্তু আমরা পরবর্তীকালে সেইগুলোকে মনে করতে পারি। সেই যে বিষয়গুলো মনে করতে পারছি সেইগুলো যে জায়গা থেকে উঠে আসছে বা যে জায়গায় ছিল সেই জায়গাটাকে কিন্তু আমরা কি বলবো না প্রাক সচেতন স্তর বা অর্ধ চেতন স্তর। এই চেতন স্তরের ঠিক নিচে অর্থাৎ প্রাক চেতন স্তর বা অর্ধ চেতন স্তরের নিচেই কিন্তু অচেতন স্তর অবস্থান করে। অচেতন স্তরের যে অবস্থান, এই অবস্থানগুলো দুটো দিক থেকে সম্পূর্ণভাবে ঘটে থাকে। এই যে দুটো দিক, এই দুটো দিককে কিন্তু কি বলছেন না বলছে একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দিক আর একটা হচ্ছে চেতন মন থেকে প্রাপ্ত দিক। এই দুটো দিকে ফ্রয়েড কি বলছেন না এই অচেতন প্রক্রিয়াকে অসঙ্গতিপূর্ণ, শিশুসুলভ এবং আদিম প্রবৃত্তি বলেও মনে করেছেন। অসঙ্গতিপূর্ণ, শিশুসুলভ এবং আদিম প্রবৃত্তি বলেও মনে করেছেন। তো প্রথমত আসি যেটা চেতন মন থেকে আসছে। বলছে পরিবেশের সঙ্গে যে দৈনন্দিন ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমাদের যে বহু কামনা বাসনাগুলো আছে সেইগুলো কি না অবাঞ্ছিত যে প্রকৃতির জন্য আমরা কি করি না চেতন মন থেকে অচেতন মনে গিয়ে আশ্রয় নেয়। যেগুলো কি না প্রত্যেক মানুষ তার মনে কি করে না অতীব শৈশব থেকে এমন কিছু চিন্তা ভাবনা প্রতিষ্ঠা করে যেগুলো কি হয় না আমাদের সমাজ দ্বারা, নৈতিক অনুশাসন দ্বারা, এই বিচারগুলো দ্বারা কি হয় না অবাঞ্ছিত এবং পরিত্যাজ্য হয়। অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিহীন যে চিন্তাভাবনা সেই বিষয়গুলো কি হয় না তার অনুশাসনের চাপে কি করে শিশু সেগুলোকে অবদমিত করতে বাধ্য হয়। এবং এই যে অবদমিত চিন্তা বাসনা সেগুলো কি হয় না সচেতন মন থেকে নির্বাসিত হয়ে কোথায় গিয়ে আশ্রয় নেয় না অচেতন মনে গিয়ে আশ্রয় নেয়। অর্থাৎ সরাসরি সচেতন মন থেকে সরাসরি অচেতন মনে গিয়ে আশ্রয় নেয়। আরেকবার বলি বিষয়টা যে এই অচেতন মনটা কি না অচেতন মনের অন্তর্ভুক্ত কি থাকে নগ্ন কামনা বাসনা, প্রবৃত্তি, প্রক্ষোভ, এগুলো দুটি উৎস থেকে আসে আমরা জানি। প্রথম উৎস হচ্ছে মন থেকে, দ্বিতীয় উৎস হচ্ছে উত্তরাধিকার সূত্রে। মন থেকে কিভাবে আসে না আমরা যে পরিবেশের সঙ্গে দৈনন্দিন ক্রিয়া প্রতিক্রিয়া করছি সেই ক্রিয়া প্রতিক্রিয়ায় অনেক কামনা বাসনাগুলো অবাঞ্ছিত প্রকৃতির জন্য কি হয় না চেতন মন থেকে সরাসরি অচেতন মনে চলে যায়। এবং কি করে না প্রত্যেক মানুষ তার যে শৈশব অতি শৈশব থেকে বিভিন্ন চিন্তা ভাবনা বা কামনাগুলো প্রতিষ্ঠিত করে যেগুলো কি হয় না সামাজিক বা নৈতিক অনুশাসনের বিচারে অবাঞ্ছিত এবং পরিত্যাজ্য বিষয়। এই অনুশাসনের চাপে কি করে শিশু না সেগুলোকে অবদমিত করতে বাধ্য হয় এবং অবদমিত চিন্তাভাবনাগুলো বা বাসনা কামনা বাসনাগুলো সেগুলো কি হয় না সচেতন মন থেকে নির্বাসিত হয়ে অচেতন মনে গিয়ে সরাসরি আশ্রয় নেয়। এই যে অচেতন মনের অতৃপ্ত কামনা বাসনারূপ আশ্রয় নিচ্ছে সেই আশ্রয় কি করছে না ব্যক্তির ব্যক্তিত্বকে কিন্তু প্রভাবিত করছে। এটাও গেল প্রথম স্তর যেটা মন থেকে আসছে, চেতন মন থেকে। দ্বিতীয়ত বলছে কি না দ্বিতীয়ত বলছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। উত্তরাধিকার সূত্রে বলছে এই স্তরের যে চিন্তা কামনা এগুলো সহজাত। সহজাত বলতে আমরা কি বুঝি না যেগুলো জন্মের সঙ্গে সঙ্গে আমরা লাভ করছি সেগুলোকে বলছে সহজাত ধারণা। ক্ষুধা, তৃষ্ণা, যৌন প্রবৃত্তি এইগুলো সাধারণত আমরা জানি সহজাত ধারণার মধ্যে পড়ে থাকে। তাহলে এই দ্বিতীয় স্তরে কি বলছে না চিন্তা কামনা বাসনা এই যে বিষয়গুলো এগুলো সবই সহজাত। অর্থাৎ জন্ম থেকে সরাসরিভাবে অচেতন স্তরে নিয়েই জন্মগ্রহণ করছে শিশু এবং পরবর্তীকালে সেগুলো চেতন স্তরে আর উঠে আসতে পারে না। তাদের যে অবদমিত অর্থাৎ যেগুলো উত্তরাধিকার সূত্রে পাচ্ছে সেগুলো কিন্তু আর চেতন স্তরে উঠে আসতে পারছে না। সেখান থেকে কি হচ্ছে না সে ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করছে। এই সময় কি দেখি না ইয়ং বলছেন কি না এই শ্রেণীর যে অচেতন স্তর বা অচেতন সত্তা সেইগুলোকে তিনি কি বলছেন না জাতিগত সত্তা বলছেন। কেন জাতিগত সত্তা বলছেন না শুধুমাত্র উত্তরাধিকার সূত্র বলতে বাবা মার থেকে প্রাপ্ত বিষয় নয়। অর্থাৎ সেই জাতি অর্থাৎ যে জাতিতে সে জন্মগ্রহণ করছে সেই জাতি সূত্রে প্রাপ্ত বিষয়গুলো কিন্তু অবদমিত হয়ে অচেতন মনে আশ্রয় নেয়। এই সময় মানুষ কি করে না আদিম পূর্বাপুরুষের মন থেকে যে বংশধারার মধ্যে যে তাদের ব্যক্তিত্ব
অর্থাৎ আদিম পূর্বপুরুষের মধ্যে যে ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্বের কিছু প্রভাব এই ব্যক্তির মধ্যে বা এই শিশুর মধ্যে কিন্তু পড়ছে। এই সময় কি করে না, এই যে স্তরের বিষয়গুলো, অর্থাৎ এই যে দুটো স্তর আমরা জানলাম, অর্থাৎ একটা চেতন মন থেকে আসছে, একটা উত্তরাধিকার সূত্রে আসছে, এই বিষয়গুলো তাহলে অচেতন স্তরে যে গিয়ে আশ্রয় নিচ্ছে, সেগুলো কি কোনোদিন প্রকাশ হয় না? এখন প্রশ্ন উঠছে, প্রকাশ হয় কি হয় না? ফ্রয়েড বলছেন হ্যাঁ, সেই বিষয়গুলো প্রকাশ হয় কোথায় না, স্বপ্নের মাধ্যমে। আমরা যে বিষয়গুলো স্বপ্ন মাধ্যমে দেখি, সেই স্বপ্নের বিষয়গুলো কিন্তু সবগুলোই অচেতন স্তরের বিষয়। তাই আমরা স্বপ্নের কাহিনী মনে রাখতে পারলেও বিভিন্ন ধরনের বিষয়গুলো মনে রাখতে পারি না। অর্থাৎ স্বপ্নের মধ্যে কি দেখলাম সেই বিষয়টা কিন্তু মনে রাখতে পারছি না। এটা হচ্ছে ফ্রয়েড বলছেন। সেকেন্ড আসি যে ফ্রয়েডের যে সাধারণ জৈবিক শক্তি, এই জৈবিক শক্তির কিন্তু প্রেষণার সৃষ্টি করে, অর্থাৎ মানুষকে একটা বিষয়ে আকৃষ্ট করে। এই আকৃষ্ট দু ধরনের ঘটে থাকে, অর্থাৎ এই যে জৈবিক শক্তি, এই জৈবিক শক্তি দু ধরনের হতে পারে। একটা বলছে কি সৃজনাত্মক, আর একটা বলছে ধ্বংসাত্মক। একটা বলছে সৃজনাত্মক, দ্বিতীয়ত হচ্ছে ধ্বংসাত্মক। এই দুটি ধারায় প্রকাশিত হয়। এই যে সৃজনাত্মক প্রকৃতি, সৃজনাত্মক কথাটা শুনলেই বা ওয়ার্ডটা শুনলেই আমাদের মনে থাকে অর্থাৎ সৃষ্টিশীল, সৃজনাত্মক। তো এই সৃজনাত্মক প্রকৃতিকে ফ্রয়েড কি বলছে না, প্রাণ শক্তি, বা যাকে আমরা ইংরেজিতে এরস বলি। এবং ধ্বংসাত্মক প্রবৃত্তির কি নাম দিয়েছেন না, মারণ শক্তি, বা যাকে আমরা থান্টোস বলি। এই দুটো অর্থাৎ প্রাণ শক্তি এবং যে মারণ শক্তি, অর্থাৎ যেটা সৃজনাত্মক আর একটা ধ্বংসাত্মক বিষয় বা প্রবৃত্তি, এই প্রবৃত্তিগুলো কি না, প্রবৃত্তিগুলো অহংয়ের আত্মসংরক্ষণমূলক ক্রিয়াকলাপ ও যৌন শক্তির মাধ্যমে প্রাণ শক্তির প্রকাশ ঘটে। আরেকবার বলি, প্রাণ শক্তি বা এরস কি না, অহম জিনিসটা কি আমরা একটু পরে জানবো, এখন শুধুমাত্র অহমটা শুনি। অহম বলতে কি না, ইগো। অহম হচ্ছে ইগো। তো এই অহমের আত্মসংরক্ষণমূলক যে ক্রিয়াকলাপ বা যৌন ক্রিয়ার মাধ্যমে প্রাণশক্তির প্রকাশ ঘটে। যেমন স্নেহ ভালোবাসা, আমোদ প্রমোদমূলক যে কাজ, এই কাজগুলোকেই কিন্তু ফ্রয়েড কি বলছেন, প্রাণ শক্তির অন্তর্ভুক্ত করেছেন। আর মারণ শক্তির প্রকাশ ঘটে কি, অপরকে হত্যা করা, আত্মহত্যা করা, নিষ্ঠুরতা, আক্রমণধর্মী আচরণ, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তাদের মারণ শক্তি প্রকাশ পায়, যাকে কি বলছেন, যাকে বলছেন ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ। তো এই মারণ শক্তির মাধ্যমে কি করেন ফ্রয়েড বলছেন, এই যে দুটো বিষয় জানলাম, প্রাণ শক্তি আর মারণ শক্তি, ব্যক্তি মনে প্রথমত উত্তেজনার সৃষ্টি করে এবং উত্তেজনা প্রশমনের জন্য ব্যক্তিকে অর্থপূর্ণ ব্যবহারেও সাহায্য করে। এই দুটো বিষয়, এই দুটো বিষয় মিশ্রিত থাকার ফলে কি হয় না, এই দুটো শক্তি মিশ্রিত হওয়ার ফলে যে ভালোবাসার পাত্রের উপর প্রযুক্ত হতে পারে। এই যে ভালোবাসার উপর প্রযুক্তি হয় বা প্রযুক্ত হয়, একে ফ্রয়েড কি বলছেন, অ্যাম্বি ভায়োলেন্স বলছেন। এই বিষয়টাকে ফ্রয়েড বলছেন অ্যাম্বি ভায়োলেন্স। অর্থাৎ ভালোবাসার মানুষের প্রতি যে এই বিষয়টা থাকে বা প্রযুক্ত থাকে, অর্থাৎ প্রাণ শক্তি এবং ধ্বংসাত্মক শক্তি, মারণ শক্তি, এই দুটো একসঙ্গে, এই দুটি শক্তি মিশ্রিতভাবে প্রযুক্ত হয়, সেই বিষয়টাকে ফ্রয়েড বলছেন অ্যাম্বি ভায়োলেন্স। এই জাতীয় অনুভূতি কোথায় কোথায় আমরা পাই, পিতামাতার প্রতি পাই, সন্তান সন্ততির প্রতি পাই, বন্ধু বান্ধবের প্রতি পাই, স্বামী স্ত্রীর প্রতি পাই। এই কয়েকটা যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর প্রতি কিন্তু আমরা এই বিষয়টা অর্থাৎ প্রাণশক্তি এবং মারণ শক্তি প্রয়োগ করতে পারি। এরপর আসি এই যে প্রেষণা, এই প্রেষণার যে ক্রিয়াকলাপ, এগুলো, এই কাজকর্মগুলো সুখভোগের নীতি এবং বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত। আমরা জানি ফ্রয়েডীয় তত্ত্বে সুখভোগের নীতিটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো প্রেষণা বলছে কি না, সুখভোগের নীতি এবং বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত। শৈশবের যে ব্যক্তির কাজকর্ম, এই কাজকর্ম কেবলমাত্র সুখভোগের নীতি দ্বারা পরিচালিত হয়।
তাই আমরা শৈশবে 3টি বিষয় জেনেছিলাম, মৌখিক পর্যায়, পায়ু পর্যায় এবং লৈঙ্গিক পর্যায়। এই যে 3টি পর্যায় আমরা পড়ে এলাম বা জেনে এলাম, এই 3টি পর্যায় কিন্তু সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত। এখানে কোনো কিন্তু বাস্তবতার নীতি নেই। পরবর্তীকালে আমরা যে পড়লাম পরের স্তর, অর্থাৎ লাস্ট স্তর যেটা পড়লাম বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকালে এসে কিন্তু বাস্তবতার নীতি অনুযায়ী কাজ করে থাকে। এবং কেন বাস্তবতার নীতি অনুযায়ী কাজ করে না, শৈশবের যে অবদমিত কামনা বাসনাগুলো সেগুলোকে কিন্তু অবদমিত করে রাখতে সচেষ্ট হয় সে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি হয় না বাস্তবতার নীতি এবং সুখভোগের নীতি দ্বারা পরিচালিত হয়। তাহলে আমরা এখন জানলাম কি না, ফ্রয়েডের যে মানসিক ক্রিয়ার স্তর, এই মানসিক যে ক্রিয়ার স্তরকে 3টি স্তরে ভাগ করা হয়েছিল। এই 3টি স্তর কি কি না, প্রথমত বলছে সচেতন, দ্বিতীয়ত বলছে প্রাক সচেতন বা অর্ধচেতন স্তর, 3 নাম্বার বলছে অচেতন স্তর। এবং এই 3টি স্তরে কি কি ক্রিয়াকলাপ ঘটে থাকে সেই বিষয়গুলো আমরা অনেকাংশে জানলাম। এবার আসি ফ্রয়েডের যে এই যে বিষয়, অর্থাৎ যে প্রেষণা গড়ে উঠেছিল, অর্থাৎ দুটো যে শক্তি, এই দুটো শক্তির মধ্যে, অর্থাৎ দুটো শক্তি বলতে কি না প্রাণ শক্তি, এরর শক্তি, এবং যে দুটো নীতি, একটা হচ্ছে সুখভোগের নীতি এবং বাস্তবতার নীতি, এই দুটো নীতির মধ্যে কিন্তু অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বকে ফ্রয়েড কি বলছেন না অন্তর্দ্বন্দ্ব বলছেন। এই অন্তর্দ্বন্দ্ব শুরু হয় কোথা থেকে না শৈশব কাল থেকেই কিন্তু শুরু হয়। শৈশবের শিশুর মধ্যে যে দুটো নীতি কাজ করে সেটা কি না সুখভোগের নীতি এবং বয়ঃসন্ধিকালে এসে বাস্তবতার নীতি, যেখানে সুখভোগের নীতি খুব অল্প থাকে। এখানে বলছে কি না মানব জীবনে ক্রমাগত অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। এই অন্তর্দ্বন্দ্ব কি না পরস্পর বিরোধী দ্বন্দ্ব। পরস্পর বিরোধী দ্বন্দ্ব বলতে কি না আমরা একটু আগে জানলাম সুখভোগের নীতি, বাস্তবতার নীতি, অর্থাৎ সুখভোগের নীতিটা হচ্ছে বাস্তবতার নীতির থেকে সম্পূর্ণ বিপরীত। এই দুটি বিপরীত বিষয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। স্যার কিছু দ্বিতীয়ত শোনা বলছি, যাচ্ছে না স্যার। হ্যাঁ বলো, হ্যালো, স্যার কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে স্যার না? কিছু শোনা যাচ্ছে না। না স্যার। কিন্তু নেট তো ভালো আছে এখানে। হ্যাঁ স্যার, আমার এখানে তো নেটও ভালো আছে কিন্তু প্রবলেম করছে। আচ্ছা ঠিক কেটে আছে, কেটে আসছে আপনার ভাষাটা আর কি। আচ্ছা যতটা শুনতে পাচ্ছ পাও, আমি পরে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার। যতটা শুনতে পাচ্ছ পাও, আমি পরে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ স্যার ঠিক আছে। কারণ আমার তো এখানে ওকে স্যার। নেটওয়ার্ক ততটা যদিও ভালো নয়, 12-13 কেবি করে চলছে। সেটা ঠিক আছে স্যার, কারো মোবাইলে হয়তো সেরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, ফ্রয়েডের যে অন্তর্দ্বন্দ্বের কথা বলা হয়েছে, সেই অন্তর্দ্বন্দ্ব কিনা পরস্পর বিরোধী বিষয়ের প্রতি দ্বন্দ্ব। আমরা একটু আগে জানলাম কি না প্রেষণা দুটো নীতির দ্বারা পরিচালিত হয়েছিল, একটা হচ্ছে সুখভোগের নীতি আর বাস্তবতার নীতি। এই দুটো নীতি পরস্পর অন্তর্দ্বন্দ্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুখভোগের নীতি আর বাস্তবতার নীতি পরস্পরের বিপরীত। দ্বিতীয়ত আসি ভালোবাসার দ্বন্দ্ব আর ঘৃণার দ্বন্দ্ব, এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, ভালোবাসা এবং ঘৃণার মধ্যে যে দ্বন্দ্ব। 3 নাম্বার বলছে ক্রিয়া নিষ্ক্রিয়তার মধ্যে যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলোকে ফ্রয়েড একসঙ্গে কি বলছেন না অন্তর্দ্বন্দ্ব বলছেন। এরপরে জানবো ফ্রয়েডীয় যে ব্যক্তি সত্তা, একটু অফ করো। হ্যালো, হ্যাঁ বলুন। ফ্রয়েডীয় যে ব্যক্তি, স্যার বলুন। ফ্রয়েডীয় যে ব্যক্তি সত্তা, এই ব্যক্তি সত্তাকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। আমরা সকলেই এই ভাগগুলো সম্বন্ধে পরিচিত। ইথ, ইগো, সুপার ইগো, এই 3টি স্তরের কথা আমরা সকলেই শুনেছি। তো এই ইথ, ইগো, সুপার ইগো এই জিনিসগুলো কি, এখন আমরা এই বিষয়টা জানবো। বলছে
ঈদ জিনিসটা কি বলছে ফ্রয়েড? না আমাদের যে আদিম কামনা বাসনা প্রবৃত্তি এগুলো অচেতন স্তরে সবসময় সক্রিয়ভাবে অবস্থান করে, এটা আমরা সকলেই জানি। এইগুলি ক্রমাগত কি করে ব্যক্তির আচরণের মধ্য দিয়ে পরিতৃপ্ত লাভ করে। এই যে অচেতন স্তরের প্রবৃত্তি, এই প্রবৃত্তিগুলোকে ফ্রয়েড কি নাম দিয়েছেন? না ঈদ। অচেতন স্তরের যে আদিম প্রবৃত্তি, এই প্রবৃত্তিগুলোকে ফ্রয়েড নাম দিয়েছেন ঈদ। এই ঈদ হচ্ছে একটি জৈবিক শক্তির উৎস। এই ঈদ সুখভোগের নীতি দ্বারা পরিচালিত, এখানে বাস্তবতার নীতি কোনো কাজ করে না। ব্যক্তির আচরণের মধ্য দিয়ে এগুলো কিন্তু পরিতৃপ্ত হওয়ার চেষ্টা করে। এই ঈদ কি করে? না ঈদ প্রকৃতিতে আদিম বন্য, অর্থাৎ আদিম এবং বন্য মানুষরা যে ধরনের আচরণ করে ঈদের আচরণ খানিকটা একই রকমের। চেতন মনের যে অসামাজিক ইচ্ছা প্রবৃত্তি এইগুলো সরাসরি গিয়ে কি হয় না ঈদে আশ্রয় নেয়। এই বিষয়টা কি করে, অর্থাৎ ঈদ কি করে? ঈদ বলছে যে সমাজ শিক্ষা নীতির ধার ধারে না, যার মধ্যে কোনো যুক্তি নেই, নৈতিক বিচারের কোনো ভালো মন্দ নেই, বিচার বুদ্ধি নেই, এই বিষয়টাকে কিন্তু ঈদ বলছেন। ঈদ ব্যক্তির কামনা বাসনা বাধা সৃষ্টিকারী হলেও এর সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ থাকে না। তো এই যে ঈদ, এই ঈদ কামনা বাসনা পরিতৃপ্তির জন্য কি করে না ইগোর ইচ্ছার উপর নির্ভরশীল বা ইগোর ইচ্ছার উপর নির্ভরশীল হয়। অর্থাৎ ঈদের যে আদিম বা বন্য প্রবৃত্তির যে বিষয়গুলো, যেগুলো সরাসরি গিয়ে কোথায় আশ্রয় নিচ্ছে? অচেতন স্তরে গিয়ে আশ্রয় নিচ্ছে। সেই অচেতন স্তরের আশ্রয় নেওয়ার ফলে সেগুলো যখন আবার পরিতৃপ্ত ঘটানোর চেষ্টা করছে, তখন কিন্তু তাকে কার উপর আশ্রয় নিতে হচ্ছে? না ইগোর উপর আশ্রয় নিতে হচ্ছে। অর্থাৎ ইগোর প্রচেষ্টায় কিন্তু ঈদ তার যে আদিম কামনা বাসনাগুলো পরিতৃপ্ত করছে। দ্বিতীয়ত আসি ইগো বা অহম। ইগো জিনিসটা কি? না জন্মের সময় শিশুর যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব সম্পূর্ণ ঈদের দ্বারা আচ্ছন্ন থাকে। অর্থাৎ যখন জন্মগ্রহণ করছে শিশু, তার মধ্যে কিন্তু তখন ইগো থাকছে না। কি থাকছে? শুধুমাত্র ঈদ থাকছে। শিশু যতই বড় হচ্ছে তত কিন্তু তার মধ্যে যে অহম বা ইগো সেগুলো পরিপুষ্ট হতে থাকছে, এবং অহমের অংশ কিছুটা অচেতন আবার কিছুটা সচেতন। তাহলে অহমের আমরা এখানে পেলাম কি না দুটো অংশ পেলাম, একটা হচ্ছে সচেতন অংশ বা চেতন অংশ, আর একটা হচ্ছে অচেতন অংশ। তাহলে দুটো অংশ আমরা পেলাম। চেতন অংশটি কি করে না চেতন অংশটি বাস্তবের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, আর অচেতন অংশটি কি করে না অচেতন অংশটি ঈদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ অহমের কাজ হচ্ছে দুটো বিষয়কে একই সঙ্গে নিয়ে চলা। অর্থাৎ একটি হচ্ছে চেতন অংশ যেটা বাস্তবের সঙ্গে সংযোগ রক্ষা করে চলবে, আর একটা হচ্ছে অচেতন অংশ যেটা ঈদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলবে। এই অহম পরিচালিত হচ্ছে কার দ্বারা? না বাস্তবের দ্বারা, অর্থাৎ বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী বিষয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। অহম কি করে? অহম বা ইগো সে ভালোভাবেই বোঝে তাকে সমাজের অস্তিত্ব বজায় রাখার জন্য কি করতে হবে না বাস্তবের সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে হবে। তাই সে কি করে না বাস্তবের অনুশাসন মেনে চলে, এবং ঈদের সমস্ত দাবি পূরণ করতে তখন পারে না। ঈদের যা দাবিগুলো থাকে অর্থাৎ আদিম ও বন্য প্রকৃতির যে দাবি, সেই দাবিগুলো কিন্তু অহম বা ইগো পূরণ করতে পারে না। তবে অহমের ইচ্ছা পূরণ না করলেও কিন্তু অহম কি করে না তাকে তিরস্কার করতে থাকে, অর্থাৎ ইচ্ছা পূরণের জন্য চাপ দিতে থাকে। কাকে? না ইগোকে। ঈদের যে ইচ্ছাগুলো এগুলো ইগোকে চাপ দিতে থাকে যে সেগুলো পূরণ করার জন্য। তখন ব্যক্তি কি করে? তার আচরণের প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ সজাগ হয়ে থাকে। এই সময় দেখা যায় কি না ঈদের অবাঞ্ছিত যে কামনা বাসনাগুলো সেগুলি নিয়ন্ত্রিত এবং অবদমিত হওয়ার চেষ্টা হয়। তৃতীয়ত আসি সুপার ইগো বা অধিসত্তা, যাকে আমরা বলছি। শিশুর অহমের বিকাশের সঙ্গে সঙ্গে কি ঘটে? তার অধিসত্তারও সম্পূর্ণ বিকাশ ঘটে।
অর্থাৎ জন্মের সময় শিশু প্রথম ঈদ নিয়ে জন্মালো, পরবর্তীকালে বাস্তবের সঙ্গে যখন সামঞ্জস্য বজায় রেখে চলছে তখন কিন্তু তার অহমের বিকাশ ঘটতে থাকছে, সেই সঙ্গে সঙ্গে সুপারিগোরও বিকাশ ঘটতে থাকছে, অর্থাৎ অধিসত্তারও বিকাশ ঘটতে থাকছে। এই সময় কি হয় না, শিশু ব্যক্তিত্বের যে অংশ নীতিবোধের দ্বারা পরিচালিত হয়, সেই অবাঞ্ছিত কাজের জন্য অহমকে কিন্তু সমালোচনার শিকার হতে হচ্ছে। ফ্রয়েড বলছেন, এই বিষয়টাকে বলছে কিন্তু ফ্রয়েড অধিসত্তা। তিনি বলছেন আমাদের যে বিবেকের কেন্দ্রস্থলে রয়েছে অধিসত্তা, এই অধিসত্তাই হলো মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি। আমাদের মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি হচ্ছে কিন্তু এই অধিসত্তা। এই অধিসত্তা কি করে না, ওই অধিসত্তা সৎ জীবনযাপনের শিক্ষা দেয়, সামাজিক বিধিনিষেধের শিক্ষা দেয়, পিতামাতা ও শিক্ষকের কাছ থেকে অর্জন করা নীতিবোধের শিক্ষা দেয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নীতিবোধের শিক্ষা দেয় এবং বিধিনিষেধের ধারণা গড়ে ওঠে। এই কয়েকটা বিষয় নিয়েই কিন্তু তৈরি হয় অধিসত্তা। এই অধিসত্তার কাজ কি হবে না, ইগোর কাজের সমালোচনা করা, অর্থাৎ ইগো সবসময় যে ঈদের কাজগুলো শুনে চলছে সেই কাজগুলোর প্রতি সমালোচনা করা, অর্থাৎ সেই কাজগুলো না করতে দেওয়া, এটা সবসময় কাজ হবে কার না, অধিসত্তার কাজ হবে। বলছে অহমের চেয়ে অধিসত্তা কি না, ঈদের যে অবাঞ্ছিত বা অসামাজিক কার্যকলাপ সেই কাজগুলোকে সবসময় কিন্তু নজরে রাখছে। অর্থাৎ এখানে কি বলছে দেখো, ঈদ যখন সম্পূর্ণভাবে অহমের ওপর নির্ভরশীল ছিল তখন ঈদের কাজগুলোকে ইগো কিন্তু কিছুটা পরিতৃপ্ত করার চেষ্টা করেছিল। আবার সুপার ইগো কি করছে, সুপার ইগো সম্পূর্ণভাবে ইগোর ওপর কিন্তু নির্ভরশীল নয়, ইগোর কাজগুলোর প্রতি সমালোচনা করছে এবং ইগো না জানলেও ঈদের ওপর কিন্তু সম্পূর্ণ নজর রাখছে কে, সুপার ইগো। অর্থাৎ ঈদের যে অবাঞ্ছিত এবং অসামাজিক কামনা বাসনাগুলো সেগুলোর প্রতি কিন্তু সে খবর রাখছে। পরবর্তীকালে কি বলছে দেখো, যে অহম তার শক্তি সঞ্চয় করে ঈদের কাছ থেকে কাজের যে নৈতিক সামর্থ্যগুলো লাভ করছে সেই লাভের ক্ষেত্রে কি না, ত্রিবিধ শক্তির যে পারস্পরিক সুসম্পর্ক, এই সম্পর্ক গড়ে উঠছে, ত্রিবিধ শক্তির পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠছে। এই সুসম্পর্কর ফলে মানুষ কি করছে না, মানুষ তার যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকে একটা সর্বাধিক বা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন দেখা যায় যে সমাজের অনেক ধরনের মানুষ পাওয়া যায়, সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, টেররিস্ট, এই ধরনের যে মানুষগুলো আমরা পাই, এই মানুষগুলোর এই ঈদ ইগো সুপার ইগোর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে যারা হার মেনে যায়, অর্থাৎ সুপার ইগো যদি ঈদ আর ঈদের ইগোর প্রতি নিয়ন্ত্রণ করতে সচেষ্ট না হয় তাহলে সে কিন্তু সমাজে অসামাজিক কাজকর্মে বা কার্যকলাপে লিপ্ত হয়। এবং আবার দেখা যায় কি না, যদি সুপার ইগো যদি ঈদকে সম্পূর্ণভাবে অবদমিত করে দেয়, ঈদের যে কার্যকলাপ সেই বিষয়গুলোকে যদি সম্পূর্ণভাবে অবদমিত করে দেয় তাহলে কিন্তু আমরা দেখতে পাই কি না, সেই মানুষ সমাজে প্রতিষ্ঠিত লাভ করছে। তো সম্পূর্ণভাবে ফ্রয়েড বলছেন কি, যে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ঈদ ইগো সুপার ইগো এই তিনটি যে বিষয়, অর্থাৎ ব্যক্তিত্বের যে তিনটি উপাদান, এই উপাদানগুলোর কিন্তু একটা সামঞ্জস্য রূপ থাকা প্রয়োজন। তার ফলে কিন্তু কি হবে না, ব্যক্তির মধ্যে কিন্তু একটা অহংকার বোধ বা অহংবোধ তৈরি হবে, অর্থাৎ নিজবোধ তৈরি হবে এবং ব্যক্তির যে ব্যক্তিত্ব সেগুলো কিন্তু উন্নত পর্যায়ে যেতে সক্ষম হবে। এই ছিল ফ্রয়েডীয় তত্ত্ব বা যেটাকে বলছে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, যেটা আমরা এই মুহূর্তে জানলাম।